হে শ্রী শ্রী কবিল্যনাথ, শ্রী শ্রী সত্যনারায়ণ, কৃপা সিন্ধু রাম ঠাকুর, তোমার কীর্তন তুমি এই অধমকে দিয়ে করাচ্ছ। তাই তোমার কাছে প্রার্থনা, তোমার করুণার সামান্য কৃপা দৃষ্টি যেন তোমার এই শ্রোতাদের উপর বর্ষিত হয়। ঠাকুর, এই অধমের সকল অপরাধ তুমি নিজ গুণে ক্ষমা করে তোমার চরণ তলে আশ্রয় দিও। অন্তর্যামী ঠাকুরের কিছুই অজানা নেই। রাম ঠাকুরের সেই দিনের সেই উক্তি, অনেক লোক ধ্বংস হইব। ইতিহাসের পাতার দিকে তাকালেও দেখতে পাব সেই একই ঘটনা। 1943 খ্রিস্টাব্দে 1350 সনে 50-এর মন্বন্তর ভয়ানক দুর্ভিক্ষ, মহামারী, শহরের রাস্তায় রাস্তায় ক্ষুধার্ত মানুষের মিছিল, প্রায় 16 লক্ষেরও বেশি মানুষ এই দুর্ভিক্ষে প্রাণ হারিয়েছিলেন। ওই সময়ের এক সকালে রাম ঠাকুর ফেনী শহরের এক গৃহকোণে বসিয়া হঠাৎ বলিয়া উঠিয়াছিলেন, হায় হায়, সব শেষ হইয়া গেল। পরে জানা যায় সেই দিন ছিল 1945 খ্রিস্টাব্দের 6ই আগস্টের সকাল। আর সেই দিনেই সকালের দিকে জাপানের হিরোশিমা শহর আণবিক বোমার তীব্র দহনে প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়। কোথায় ফেনী শহর আর কোথায় জাপানের হিরোশিমা শহর? রাম ঠাকুরের দিব্য দৃষ্টি আর অনুভূতিতে কোনো কিছুই অজানা থাকে না। সেই জন্যই শ্রী তুলসীদাস গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, এই ভূলোকের কোথায় কোনো ক্ষয়ক্ষতি, কোনো ব্যথা বেদনা, কোনো ধ্বংসলীলা তাহার চেতনায় সাড়া দিত। শ্রী শ্রী রাম ঠাকুর নিবন্ধে শ্রীযুক্ত অখিলচন্দ্র রায় আরও লিখেছেন, যুদ্ধাবসানে তিনি চৌমুনিতে কেন্দ্র স্থির করিয়া নানা স্থানে ভ্রমণ করিয়াছেন। চৌমুনিকে কেন্দ্র করে প্রায় 84-85 বছর বয়সেও অসুস্থ দেহে রাম ঠাকুর অল্প সময়ের জন্য কাছাকাছি কোথাও গিয়ে ভক্তদের প্রাণে আশার আলো জ্বালিয়েছেন। চৌমুনি হচ্ছে নোয়াখালী জেলার অন্তর্গত। পাট ব্যবসার বড় বন্দর। পাট ব্যবসার কারণে রুজি রোজগারের আশায় বিভিন্ন ভাষা ও সম্প্রদায়ের নানান মানুষ এখানে বাস করতেন। বিদেশ থেকে সাহেবরা আসতেন পাট বেচাকেনা করতে। তাহাদের থাকার উপযোগী সমস্ত সুবিধা সমেত কিছু বাংলো বাড়ি ভাড়া দিতেন চৌমুনির ব্যবসায়ীরা। বিশ্বযুদ্ধের ডামাডোলে পাট ব্যবসায় মন্দা চলছে, সাহেবদের আশা বন্ধ, বাংলো বাড়িগুলো খালি পড়ে আছে। রাম ঠাকুরের অন্যতম প্রিয় ভক্ত শ্রীযুক্ত উপেন্দ্র সাহা মশাইদের বিস্তীর্ণ এলাকা সমেত একটা বড় বাংলো বাড়ি খালি ছিল। এদিকে ঠাকুর কিছুদিন চৌমুনিতে নিরিবিলি থাকার ইচ্ছা প্রকাশ করেন। শুনে শ্রীযুক্ত উপেন্দ্র সাহা মশাই ঠাকুরকে তাহাদের ওই বাংলো বাড়িতে থাকতে অনুরোধ করেন। ঠাকুরের সম্মতিতে 3 সাহা মশাই নরেন্দ্র, উপেন্দ্র এবং মহেন্দ্র উঠে পড়ে লাগলেন বাংলো বাড়িটিকে ঠাকুরের বাসের উপযোগী করে তুলতে। শ্রীযুক্ত উপেন্দ্র সাহা মশাই নির্ধারিত দিনে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আসেন তাদের ওই বাংলো বাড়িতে। নিষ্ঠাবান এক সৎ কর্মঠ বৃদ্ধ, তার নাম দ্বারিকাবাবু। তিনি ছিলেন ওই বাংলো বাড়ির দ্বার রক্ষক। দ্বারিকাবাবুর অনুমতি ছাড়া ঠাকুরের কাছে যাওয়ার অধিকার কারো ছিল না। দেশের এই অবস্থার মধ্যেও ঠাকুরের দর্শন কামনায় অনবরতই চারিদিক হইতে লোক আসিতেন। কেহ কেহ আসিতেন তত্ত্ব জিজ্ঞাসু হইয়া, কিন্তু তাহাদের সংখ্যা বেশি নয়। ঠাকুর সন্তুষ্ট চিত্তে তাহাদের জিজ্ঞাস্য বিষয়ের মীমাংসা করিয়া তাহাদের আনন্দ বিধান করিতেন। আর একদিন এক ভদ্রলোক আসিয়া বলিলেন, বাবা, আমরা তো দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছি। গ্রামে যত লোক ছিল একে একে চলিয়া গেল। ঠাকুর বলিলেন, দেশ ছেড়ে যাবেন কোথায়? কপাল তো সঙ্গে সঙ্গে যাবে। ভয়ের তো কারণ দেখি না। যদি একান্তই অসহায় মনে করেন তবে সঙ্গবদ্ধ হন। দেশ যখন বন্যার জলে ভেসে যায় তখন উল্লা, পিঁপড়া এরা কি করে?
দলবদ্ধ হইয়া জলের উপর ভাসিতে থাকে। আশ্রয় পাইলে জীবন রক্ষা করে। অবশ্যই দু চারিটা যে মারা যায় না তাহা নহে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।